একজন ব্যাংকের কাস্টমার কেন ক্রেডিট কার্ড ব্যবহার করবে? নগদ টাকা পরিবহন সাথে আপনি কেন ক্যারি করবেন? এটার জন্য তো একটা রিস্ক আছে। বিভিন্ন ব্যাংকের একটা অ্যানুয়াল ফি থাকে, কিছু ব্যাংক আছে কার্ড ইস্যু করার সাথে সাথে অ্যানুয়াল ফিটা কেটে নিয়ে নেয়। নিচ্ছে। ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট সবচাইতে বেশি। আপনি কিনবেন, পরে ফেরত দিয়ে দিবেন, মানে ইমিডিয়েটলি ফেরত দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু যখনই আপনি এটাকে লোনের মতন ব্যবহার করতে যাচ্ছেন, তখনই কিন্তু ইন্টারেস্ট রেটটা চলে আসতেছে, যেটা কিনা কারেন্ট ম্যাক্সিমাম 25% আপনি চার্জ করতে পারবেন। অনেকে আবার ক্রেডিট কার্ড উইথড্রল করতেছে। ওখানে কিন্তু ইন্টারেস্ট রেট ডেইলি বেসিস হয়। অনেকে একাধিক কার্ড ব্যবহার করে, ক্রেডিট কার্ড। একটাই কার্ড আপনি ব্যবহার করলেন, সো আপনি যখন জরুরি একটা ট্রানজ্যাকশন করার দরকার, ওই সময় কোনো কারণে মনে করেন যে আপনার ওই কার্ডটা কাজ করছে না, কিন্তু ট্রানজ্যাকশনটা করতে হবে, দেন হোয়াট ইউ নিড টু ডু। ডলার ইউজটা কতটা ফ্যাসিলিটেট করে ক্রেডিট কার্ড? ডলার পারচেজ করার থেকে আপনি যদি কার্ডের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশনসগুলো করেন, তাহলে আপনার কিন্তু বেনিফিট বেশি। ক্রেডিট কার্ড থেকে টাকা চলে যাচ্ছে। কাস্টমার হ্যাকারদের ফোন কলে তারা কিন্তু কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে এবং পিন নাম্বারও দিয়ে দিচ্ছে। যখন আমি নিজেই দিয়ে দিচ্ছি, তখন আমি কিভাবে আবার ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি দায়ী করছি? এর ধরনের ফোন পেলেই আমাদের তার সাথে আর কোনো কথা না বলে আমাদের সরাসরি ব্যাংকের যে কল সেন্টার আছে, সেই কল সেন্টারে কথা বলা দরকার। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আজকে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুবই কম, লেস দেন 1%, মাত্র 25 লাখ লোক কাস্টমার ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। কিন্তু ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের স্ক্যাম, হাই ইন্টারেস্ট রেট, তারপর ডিফল্ট হলে অনেক বেশি চার্জ ইন্টারেস্ট রেট থাকে, তারপর অ্যানুয়াল ফি আছে। এসব নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় থাকে যে ক্রেডিট কার্ড ব্যবহার মনে হয় অনেক বেশি খরচ হয়। তো এটা আসলে অনেক বেশি খরচ হয় না, যদি আপনি আপনার যদি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা থাকে, তাহলে এই খরচগুলো অ্যাভয়েড করেও আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। এবং এই যে স্ক্যামগুলো হয়, সেই স্ক্যামগুলোতে আসলে ফল্টগুলো কি থাকে, আপনার কি ধরনের লিটারেসি থাকলে এই স্ক্যামগুলো অ্যাভয়েড করা যায়, সেগুলো আজকে আমরা জানবো। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আজকে আমাদের সাথে আবেদুর রহমান, তিনি মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের হেড। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আপনি যদি বলেন, আমরা শুরু করি এভাবে যে একজন ব্যক্তি বা একজন ব্যাংকের কাস্টমার কেন ক্রেডিট কার্ড ব্যবহার করবে, কি বেনিফিট ক্রেডিট কার্ডে ব্যবহার করলে? আমরা যেরকম ছোটোখাটো যে পারচেসগুলো করছি, 2,000, 3,000, 5,000, বাট এটাও তো সত্য, সাথে সাথে 1 লাখ 2 লাখ টাকার পারচেজও হচ্ছে। যেমন আপনি কনজিউমার ফাইন্যান্স, আমি টেলিভিশন যদি কিনতে চান, ফ্রিজ কিনতে চান, এরকম অনেক কিছু আছে। এই যে নগদ টাকা পরিবহন সাথে আপনি কেন ক্যারি করবেন, এটার জন্য তো একটা রিস্ক আছে। সো সেই রিস্ক থেকে যেরকম আপনি নিরাপদ হওয়া যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ক্যাশলেস সোসাইটি গঠন করার জন্য এই যে একটা সুযোগ, যে এই সুযোগটাকেও কিন্তু আপনি ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে করতে পারেন। এছাড়াও ক্রেডিট কার্ডের সাথে বিভিন্ন ধরনের বেনিফিট রয়েছে, যেরকম আপনি বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বেনিফিটসগুলো দেয়। যেমন ধরুন ক্যাশব্যাক বা ডিসকাউন্ট, এটা তো আমরা জানছি বা দেখছি যে কেউ 10%, কেউ কোনো ব্যাংক 20% ক্যাশব্যাক দিচ্ছে, বা আপনার বিভিন্ন মার্চেন্টদের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। আবার কিছু কিছু ব্যাংক আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে। রিওয়ার্ড পয়েন্টটা এরকম যে আপনি যে কেনাকাটা করছেন, তার প্রতি 50 টাকার বিপরীতে হয়তো 1 রিওয়ার্ড পয়েন্ট বা 2 রিওয়ার্ড পয়েন্ট, যেরকম আমাদের মিডল্যান্ড ব্যাংক সর্বোচ্চ 4 রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে গোল্ড প্লাটিনাম কার্ডে। এরকম হয়তো অন্য কোনো ব্যাংক তারা 3 রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে, 2 রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে। তো আপনি যত টাকা খরচ করছেন, ঠিক ততটাই কিন্তু 50 টাকা আনুপাতিক গুণাত্মক হারে আপনি রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। সো আপনি যেরকম কেনাকাটা করছেন, সেরকম একটা রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন, যে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে পরবর্তীতে আপনি আপনার যে অ্যানুয়াল ফি আছে, কার্ডের যে অ্যানুয়াল ফি আছে, সেগুলো কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। বা আপনি অন্য কোনো জায়গাতে আবার কেনাকাটা করে সেই খরচটা ওই রিওয়ার্ড পয়েন্টে জমাকৃত যে পয়েন্ট আছে, সেটা দিয়ে আপনি
অ্যাডজাস্ট করতে পারছেন। সো আপনি নগদ যেরকম ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন, সেরকম একটা রিকারিং একটা অ্যাকাউন্টে আপনার রিওয়ার্ড পয়েন্ট জমা হচ্ছে। যেমন বিভিন্ন বিভিন্ন ব্যাংকের একটা অ্যানুয়াল ফি থাকে, সাপোজ যে কোনো ব্যাংকে আছে আমরা দেখছি 3,000 টাকা, কারো 5,000 টাকা। যেমন আমি যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, যে ব্যাংকেরই হোক, আমি কিন্তু কখনোই এই পর্যন্ত আমার অ্যানুয়াল ফিটা দিতে হয়নি। তো এইটা কিভাবে সে অ্যাভয়েড করতে পারে, যেটা আপনি বলছিলেন যে রিওয়ার্ড পয়েন্ট, আবার অনেকের আছে ভলিউম, অনেকের আছে, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। রাইট। আসলে আপনার কোশ্চেনটা খুবই সুন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবারই জানা উচিত এই কোশ্চেনটার উত্তরটা। এটা যেরকম এক একটা ব্যাংক এক একভাবে এটা তৈরি করে, অ্যাডজাস্ট করার একটা সুযোগ দেয়। তৈরি করে, সুযোগ দেয়। যেরকম কিছু ব্যাংক আছে আপফ্রন্ট অ্যানুয়াল ফি এটাকে তারা নিয়ে নেয়, আপফ্রন্ট নিয়ে নেয়, মানে কার্ড ইস্যু করার সাথে সাথে অ্যানুয়াল ফিটা কেটে নিয়ে নেয়, নিচ্ছে, হ্যাঁ। নিয়ে নিচ্ছে। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের মাধ্যমে ওই টাকাটাকে তারা আবার রিভার্সও করে। আবার কিছু ব্যাংক আছে যে না, প্রথম বছরটা ফ্রি থাকে। যেমন আমি যে ব্যাংকে আছি, মিডল্যান্ড ব্যাংক, আমরা এখানে গ্রাহকের কথা বিবেচনা করেই কিন্তু প্রথম বছরটা ফ্রি রেখেছি। যেরকম আপনি সাথে সাথে কার্ড নিলে আপফ্রন্ট আপনাকে অ্যানুয়াল ফি দিতে হচ্ছে না। বাট আপনার প্রশ্নটাতে যদি আমি আসি, আমরা কিভাবে এটাকে ওয়েভ করব, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 15টা যে কোনো অ্যামাউন্টের আপনি যদি ট্রানজ্যাকশন করেন এই প্রথম 1 বছরের ভিতরে, তাহলে কিন্তু আপনার 1 বছর পরে যে অ্যানুয়াল ফিটা আসবে সেটাকে আপনি ওয়েভ করতে পারবেন। অথবা 50,000 টাকা, এটা তো অটোমেটিক ওয়েভ হয়ে যায়, মানে আপনারাই ওটা করে দেন তার রাইট। প্রোফাইল দেখে। আমি আসতেছি, আপনার প্রশ্নের উত্তরে ওই জায়গাটাতে আসছি। অথবা 50,000 টাকা ট্রানজ্যাকশন করলেই আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভ পাচ্ছেন। এখন এই জায়গাতে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের তাদের যে রুলস অ্যাপ্লিকেবল করেছে। কোনো ব্যাংক দেখা যাচ্ছে যে 18টা ট্রানজ্যাকশন করলে ওয়েভ করা যায়, আবার কোনো ব্যাংক বলছে যে 18টা ট্রানজ্যাকশন করতে হবে, সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে করে ট্রানজ্যাকশন করতে হবে। আবার কেউ বলছে যে এরকম আর কি। বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা গ্রাহকের কথা বিবেচনা করে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আপনার কোনো অ্যামাউন্টের কোনো ম্যাটার না, আপনি যে কোনো অ্যামাউন্টের 15টা ট্রানজ্যাকশন করলেই হবে। তো অথবা একটা ট্রানজ্যাকশন আপনি 50,000 টাকা সমমূল্যের একটা ট্রানজ্যাকশন করলেও আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভ পাচ্ছেন। এটা কি আমাকে ব্যাংকে অ্যাপ্রোচ করতে হবে যে Okay, আমাকে right. ওয়েভ এখন করে এই দিবেন? জিনিসটা সুন্দর। এই জিনিসটা হচ্ছে যে এটাও একটু মিক্স প্রতিক্রিয়া আছে। মানে এটা কিছু ব্যাংক আছে যেখানে তাদের সাথে সাথে ওয়েভ করে দেয়, আবার কিছু ব্যাংক আছে ওয়েভ করে দেয় কিন্তু কাস্টমারকে ক্লেম করতে হয়। তো এটা ডিপেন্ড করে তাদের সফটওয়্যারের, তারা যে সফটওয়্যারটা ব্যবহার করে সেই সফটওয়্যারের সুবিধার প্রাপ্তির কারণে বা টেকনোলজিক্যাল কিছু কারণে এক একটা ব্যাংক এক একটা পদ্ধতি অবলম্বন করে। কিন্তু আপনি যে আপফ্রন্ট কেটে নেয়, যে যেমন অনেক ব্যাংকের আমরা দেখেছি যে যখনই ক্রেডিট কার্ড নিচ্ছে সে তো ব্যবহারই করেনি, প্রথম ইয়েতেই তারা তার অ্যানুয়াল চার্জটা কেটে নিল। কিন্তু সে হয়তো আপনি যেটা বলেন আর কিছু ব্যাংক আছে আবার প্রথম বছর হয়তো ফ্রি দিচ্ছে, তখন তার রিলিফ থাকে যে আমি ক্রেডিট কার্ড নিলাম এই বছরে, আমি ওদের যেই পরিমাণ ট্রানজ্যাকশন দরকার এটা করে নিলাম, তাহলে আমার পরের বছরের আর ফিটা দিতে হচ্ছে না। কিন্তু যখন মানে আগেই কেটে নিচ্ছে তখন সেটা আসলে তার জন্য বার্ডেন হচ্ছে কিনা, বা সেইটা সে কিভাবে অ্যাডজাস্ট করবে? অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন যে ওই যে আপফ্রন্ট যে টাকাটা কেটে নিচ্ছে সেটা তো তার জন্য অনেকের জন্য বার্ডেন হইতেই পারে, কারণ ওই মাসে তার কাছে টাকা নাও থাকতে পারে, রাইট? বাট সাথে সাথে এটাও ঠিক যে তারা যে বেনিফিটসগুলো দিচ্ছে, যেরকম কোনো একটি ব্যাংকে আছে ধরেন তারা ওয়েলকাম ভাউচার থাকে। সো এই ভাউচার দিয়ে আপনি যখন কেনাকাটা করবেন তখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডিসকাউন্ট পাবেন। তাহলে আপনি যে প্রথমে যে টাকাটা দিয়েছিলেন, ওই যে আপফ্রন্ট যে অ্যানুয়াল ফিটা দিয়ে দিলেন, সেই আপফ্রন্টের সাথে আপনি যখন মানে আপনার যখন কার্ডটা রিসিভ করেছেন তখন ওর সাথে কিছু ওয়েলকাম ভাউচার আছে। সাপোজ গ্রোসারি শপে 2,000 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন, একটা নির্দিষ্ট কোনো গ্রোসারি শপকে বলে দিল। তাহলে আমি যখন ওই গ্রোসারি শপে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলাম, তাহলে আমি ওই টাকাটা কিন্তু ক্যাশব্যাক পেলাম। তাহলে ওই যে আগে যে টাকাটা নিয়েছে না, ধরেন সাপোজ এক্স অ্যামাউন্ট, তো সে এখান থেকে এত অ্যামাউন্ট ডিসকাউন্ট পাইলো, সেই অ্যামাউন্টটা কিন্তু তাকে অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে জিনিসটাকে ওই সমস্ত ব্যাংকগুলো ওই অ্যানুয়াল ফিটাকে ওয়েভ করার সুযোগ দেয়। যে অ্যানুয়াল ফি মানে তাকে অলমোস্ট একটা মনে করেন যে আমি তাকে একটু ফোর্স করে যে আপনি কার্ডটা ব্যবহার করেন, কারণ আপনি যে ক্যাশলেস সোসাইটিকে এনকারেজ করার জন্য বলতে পারেন যে ক্যাশলেস সোসাইটিকে আমি ওইভাবে না বলি, আমি ওইভাবে বলি যে তার ভিতরে একটা ফোর্সফুলি একটা হ্যাবিট ক্রিয়েট করার জন্য
এটা একটা হতে পারে। হুম। হ্যাঁ, কারণ সে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা তো তাকে রিভার্স ব্যাক করতে হবে। আরেকটা আছে যে ইন্টারেস্ট রেট, যেটা আমরা দেখি যে ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেট সবচাইতে বেশি, তো সেইটাও মানুষের মধ্যে একটা আতঙ্ক যে এই ইন্টারেস্ট রেটটা কিভাবে নেওয়া হয় বা কিভাবে অ্যাভয়েড করা যায়। থ্যাংক ইউ, খুব সুন্দর। মানে আসলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের ক্রেডিট কার্ডের যে সংজ্ঞাটা আমি একটু আগে একবার বলেছিলাম যে আমরা না, ক্রেডিট কার্ড হচ্ছে কনজিউমার ফাইন্যান্সিং এবং এটা হচ্ছে যে একটা লাক্সারি প্রোডাক্ট। এটা হচ্ছে যেরকম ওই যে একটু আগে বলেছিলাম যে আপনি কিন্তু কিনবেন। ক্রেডিট কার্ড কিন্তু নো মোর লাক্সারি প্রোডাক্ট এখন, মানে এটা কিন্তু এখন একটা ডেইলি, যারা হ্যাঁ। ব্যবহার করে ব্যাংকিং কাস্টমাররা কিন্তু হ্যাঁ, যারা ব্যবহার আপনি করছে, ঠিকই বলেছেন। মানে ঠিক আছে, যে 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 ধরনের আপনারা প্রতিটা আউটলেটে আমরা যদি যাই, আমরা কিন্তু দেখি কার্ডের উপর হিউজ ডিসকাউন্ট থাকে। সো ক্যাশে কেনাকাটা করার চাইতে কার্ডে কেনাকাটা কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটিস, মানে অনেক আমি রিওয়ার্ড না, পাচ্ছি। অ্যাবসলিউটলি। মানে এখানে আসলে লাক্সারি প্রোডাক্ট বলতে যে আসলে বলা হচ্ছে শৌখিন প্রোডাক্ট, যেটা বলা হচ্ছে যে এই কারণেই বলা হচ্ছিল। আমি আসতেছি আপনার ইয়েতে, আপনার ফেরত আসবো আপনার ইয়েতে। তো যেটা হচ্ছে যে আমাদের ওই যে প্রথমে বলেছিলাম যে আপনি এখন কিনবেন, বাসায় গিয়ে বা 2 দিন পরে 3 দিন পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন, এইটাই কিন্তু ক্রেডিট কার্ডের মূলত সংজ্ঞা, মানে আমরা বলতে চাই। এবং সেই কারণেই প্রত্যেকটা ব্যাংক, বিভিন্ন ব্যাংক, যেরকম কোনো ব্যাংক 45 ডেজ ফ্রি আপনাকে মানে পিরিয়ড দিচ্ছে, কোনো ব্যাংক 50 ডেজ ফ্রি পেমেন্ট পিরিয়ড ফ্রি দিচ্ছে। এখন যখনই আমরা এই সংজ্ঞা থেকে দূরে সরে যাচ্ছি তখনই কিন্তু এটা লোনে পরিণত হচ্ছে। তখন ওইটা রেগুলার যে লোন, মানে আপনি যখন কোনো পার্সোনাল লোন বা হোম লোন আপনি যদি নিতেন তখন সেই হোম লোনের মতন হয়ে যাচ্ছে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? তো এই যখনই লোনে পরিণত হচ্ছে তখনই কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু মূলত ক্রেডিট কার্ডে কিন্তু কোনো ইন্টারেস্ট নাই। আপনি দোকান থেকে কেনাকাটা করবেন এবং নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে আপনি টাকাটা পেব্যাক করবেন। মিনিমাম কতদিন সাধারণত ব্যাংকগুলো পিরিয়ড দিয়ে থাকে? মিনিমাম আপনার 20 ডেজ মিনিমাম থাকে। মানে এটা 20 দিন আপনি পাচ্ছেনই, সেটা যখনই আপনি মানে পেমেন্ট পিরিয়ডের সাইকেলে ক্রেডিট কার্ডে আপনি 20 দিন পাবেন, 20 দিনে পাবেন। আর সর্বোচ্চ আপনি 45 দিন এবং 50 দিন, এটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন মানে সেগমেন্টে তারা ইয়ে করছে। কিছু ব্যাংক 45 দিন, কিছু ব্যাংক 50 দিন ফ্রি দিচ্ছে। তাহলে দেখেন, আপনি যদি ওই যে আমি একটু আগে যে সংখ্যাটা বলেছিলাম যে আপনি কিনবেন পরে ফেরত দিয়ে দিবেন, মানে ইমিডিয়েটলি ফেরত দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু যখনই আপনি এটাকে লোনের মতন ব্যবহার করতে যাচ্ছেন তখনই কিন্তু ইন্টারেস্ট রেটটা চলে আসতেছে। মানে আপনি যখন পেমেন্টটা আপনার এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, পেমেন্ট ডেটটা যখন আপনি এক্সপায়ার করে ফেলছেন, রাইট, তখনই তো আপনার ডেইলি বেসিস ইন্টারেস্ট চার্জ ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, যেটা কিনা কারেন্ট ম্যাক্সিমাম 25% আপনি চার্জ করতে পারবে ব্যাংকগুলো, যেটা রেগুলেটর সার্কুলার অনুসারে। তাহলে এটা তো ডেইলি বেসিস, ওইটার পরে চার্জ যেদিন যতদিন ধরে দিচ্ছেন না প্রত্যেক দিন ধরে ওই অতদিনের পরে ইন্টারেস্টটা চার্জিং হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু তখন আপনার কাছে মনে হতে পারে যে ইন্টারেস্ট কিন্তু অনেক হাই। আসলে কিন্তু ইন্টারেস্টটা হাই ছিল না, ইন্টারেস্টই ছিল না। যে আপনি যদি মানে পেমেন্ট টাইমে যদি ফ্রি পেব্যাক, বলেন, হ্যাঁ পেমেন্ট টাইমে যদি পেমেন্ট করে তাহলে তো আপনি 1 টাকাও চার্জ দিচ্ছেন না, দিচ্ছেন না। আবার এর সাথে সাথে যেটা হয় যে আমরা এটিএম থেকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলি। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা ব্যাংকই তারা চায় কি, ব্যাংক তো চায় যে আপনার যদি লোন লাগে তো আপনি লোন নেন। ব্যাংকে পার্সোনাল লোন বা বিভিন্ন কনজিউমার ফাইন্যান্সিংয়ে বিভিন্ন ধরনের লোন আছে। ক্রেডিট কার্ডটা দিয়ে আমরা চাই কি, আমরা চাই যে আপনার ক্যাশলেস বিহেভিয়ারটা আপনার ভিতরে গড়ে উঠুক, আপনি একটা নিরাপদ ব্যাংকিং করেন। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু অবস্ট্রাকশন আছে যে আপনি চাইলে ক্যাশ টাকা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন না। সেই সব জায়গাগুলোর জন্য আপনার তো ক্রেডিট কার্ড দরকার। আপনি সেটা যেরকম মনে করেন স্টুডেন্ট ভিসা ফিজ, এই স্টুডেন্ট ভিসা ফি কিন্তু কার্ডের মাধ্যমে ছাড়া সারা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও দেওয়া যায় না। আমি একটু সহজে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম। এরকম ধরেন আপনি বিভিন্ন সাবস্ক্রিপশন কিনবেন, সেখানেও ক্রেডিট কার্ড বা কার্ড ছাড়া আপনি ট্রানজ্যাকশন করতে পারছেন না। সো এই যে ব্যবহারটা আমাদেরকে কিন্তু এই মানুষের ভিতরে আমাদের তোলার জন্যই কিন্তু আমরা ওই যে পে ব্যাক পিরিয়ড ফ্যাসিলিটিসটা দিচ্ছি, যে যেন আপনি ইন্টারেস্টের ভয় না করেন। আপনি যদি রেগুলার টাকা দিয়ে দেন আপনার তো ইন্টারেস্ট দিতে হবে না, বরঞ্চ এর সাথে সাথে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন, রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। তো এই জিনিসগুলো আমাদের, আপনি একটু আগে বলছিলেন যে উইথড্রলের কথা বললেন, যে অনেকে আবার ক্রেডিট কার্ড উইথড্রল করতে চায়, সেটা আসলে ওই যে উইথড্রলটা যেটা হচ্ছে যে ওখানে কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু ডেইলি বেসিস ইন্টারেস্ট হয়। আপনি আজকে টাকা তুললেন, আজকেই
আপনার ওই 25% হারে প্রত্যেক দিনকার যে ইন্টারেস্ট, যতদিন আপনি টাকা না দিবেন ততদিন ওই ইন্টারেস্টটা আপনাকে দিতে হচ্ছে। এখন এটা কিন্তু ব্যাংকগুলো বলে দিচ্ছে, এরকম না যে ব্যাংক কোনো হাইডিং সেক করেছে তা না, এটা কিন্তু ওপেন। এরপরও আমরা কিন্তু এটিএম থেকে আমাদের প্রয়োজনের কারণে টাকা তুলছি। এখন ইন্টারেস্টিং পার্ট যেটা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে আমরা যখন ফেরত দিচ্ছি তখন কি হচ্ছে, আমরা অল্প কিছু টাকা ফেরত দিচ্ছি। এখন এটা যখন অ্যাকাউন্টিং, আপনি জানেন যখন অ্যাকাউন্টিং শুরু হয় তখন এটা একটা সাইকেল হিসেবে ধরা হয়। তো উনি যে টাকাটা নিয়েছিল এটিএম থেকে, ওই পুরো টাকাটা শোধ না করা পর্যন্ত কিন্তু ওই সাইকেলে যদি 1 টাকাও মানে ডিউ থাকে, তাহলে পরবর্তী সব সাইকেলগুলো কিন্তু ইন্টারেস্টের আওতায় চলে আসবে। ও আচ্ছা। যেরকম মনে করেন, ধরেন আপনি পজে কেনাকাটা করেছেন, একটু আগে আমি বলেছিলাম যে আপনার ওই যে অ্যাকাউন্টিং এ পজ ফ্রি, 40 দিন ফ্রি আছে। এখন আপনি এটিএম এও ক্যাশ উইথড্রল করলেন ক্রেডিট কার্ড দিয়ে আবার কেনাকাটাও করলেন, সো এইটার যে মিনিমাম ডিউ ডেট ছিল, ওই মিনিমাম ডিউ ডেট পার হয়ে যাওয়ার পর সাপোজ আপনার টোটাল কার্ডে ডিউজ আছে ধরেন 1000, এর মধ্যে 500 টাকা ছিল এটিএম এর জন্য, আর 500 ছিল গ্রোসারি বিভিন্ন ধরনের সব কেনাকাটার জন্য। তো আপনি ওই 500 টাকার ভিতরে কিন্তু আপনি ধরেন 200 টাকা দিলেন। আপনি তো আর জানেন না যে আপনার তো টোটাল ডিউজ আছে 1000 টাকা, আপনি 500 টাকা দিয়ে দিলেন, 1000 টাকার বিপরীতে আপনি 200 টাকা দিয়ে দিলেন। আপনি কিন্তু আর ইন্টারেস্ট ফ্রি পিরিয়ডটা আপনার থাকছে না, কারণ ওখানে আপনার 500 টাকা তুলেছিলেন, আপনার ওখানে পুরোটা পেমেন্ট না করার কারণে পুরোটাই এখন ইন্টারেস্টের আওতায় চলে আসছে। যেটা আপনি কার্ডে ইউজ করেছেন সেটাও আপনি ইন্টারেস্টের আওতায় চলে আসছে, রাইট। তো এই মানুষগুলো, আমরা যেগুলো করি হয়তো 300 টাকা এরকম করে করে কিছু না কিছু টাকা মানে রেখেই দিই, যার কারণে আমাদের ইন্টারেস্ট ফ্রি কিন্তু থাকছে না। এখানে এরকম ব্যাংকগুলো তো ইচ্ছা করে এই কাজগুলো করে না, এগুলো সিস্টেমেটিক্যালি সফটওয়্যারে করা আছে। আপনি যদি পুরা দিয়ে দেন তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে না। সো আমাদের এই ছোট ছোট মানে আপনি একটু আগে বলেছেন ফিনান্সিয়াল লিটারেসি, আমি তো মনে করি এগুলো একটা ফিনান্সিয়াল লিটারেসির একটা পার্ট, যে আমাকে জানতে হবে এটার ব্যবহার বৃদ্ধি। কারণ আপনার যে ডেবিট এবং ক্রেডিট কার্ডের তফাৎটা যদি বলেন তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে আপনি কোন কার্ডে আসলে টাকা তোলার জন্য এটিএম থেকে। রাইট, অ্যাবসলিউটলি। ডেবিট কার্ডটা কি হচ্ছে? ডেবিট কার্ডটা হচ্ছে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার সেই অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাটা আপনি নিলেন। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করতেছে, লোন দিচ্ছে। ব্যাংক আপনাকে বলতে পারেন যে হ্যাঁ অবশ্যই এটা লোন, এই যেটা তাৎক্ষণিক আপনার প্রয়োজন মেটানোর জন্য একটা লোন দিচ্ছে, এবং সেটা সাময়িক ফ্যাসিলিটির জন্য, কেনাকাটা করার জন্য, যে আপনি কোথাও গিয়েছেন বা আপনার ফ্যামিলিতে ইমার্জেন্সি কিছু দরকার, এরকম গ্রোসারি শপ বা ক্লথিংস বা লাইফস্টাইলের বিভিন্ন জিনিস আছে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে কার্ডের মাধ্যমে আপনি নিলেন। আর আপনি যখন নগদ টাকা নিচ্ছেন তখন তো আপনার উচিত আপনার ডেবিট কার্ড ব্যবহার করা, যেখানে আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে, নিজের টাকা আছে, নিজে তুলছেন। এটাই আমরা অনেক সময় এই ভুলও করে থাকি। এটাও ফিনান্সিয়াল লিটারেসির একটা পার্ট, যে আমার ডেবিটে টাকা আছে, তারপর আমি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলছি, কারণ আমি সচেতন না হওয়ার কারণে আমি ওয়ালেট থেকে এতগুলো প্লাস্টিক হয়ে গেছে আমাদের, যে ওয়ালেট থেকে আমি কার্ডটা বের করে আমি ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়েছি, এটা কিন্তু আমি জানি না, ওই সচেতনতার অভাবের কারণে আমরা এই জিনিসটা দেখছি না। আচ্ছা, এই যে লিমিট থাকে কার্ডে, আপনার কত মিনিমাম কত থেকে কত লিমিট পর্যন্ত সাধারণত আমাদের এখানে কার্ডে লিমিট দেওয়া থাকে ক্রেডিট কার্ডে? ওকে, আমাদের রেগুলেটরসের যে সিকিউরড এবং আনসিকিউরড দুই ধরনের কার্ড থাকে। তো আনসিকিউরডের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লাখ টাকা রেগুলেটরস অ্যালাউ করে, আর সিকিউরডের ক্ষেত্রে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত কার্ডের লিমিট হতে পারে। এটা 5000 হতে পারে, 5000 থেকে 10,000 থেকে আপ টু 25 লাখ টাকা, বাট সিকিউরডের জন্য। কিন্তু আমরা অনেক ব্যাংকে দেখি যে তারা কার্ড দেওয়ার ক্ষেত্রে সিকিউরড কার্ডটা, অর্থাৎ যেটার এগেনস্টে তার একটা ডিপোজিট থাকবে বা কোলাটেরাল থাকবে, সিকিউরড আনসিকিউরড কার্ড দেওয়ার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো কনসিডার করেন সিকিউরড কার্ডের ক্ষেত্রে? বেসিক্যালি সিকিউরড কার্ডের ক্ষেত্রে তো আপনি বুঝতে পারছেন যে এটা কোলাটেরাল রয়ে গেল, সো ব্যাংক আর খুব ফাস্টার এই কার্ডগুলোকে তারা ইস্যু করতে চায়। হ্যাঁ, কারণ তার সম্পদটা, ব্যাংকের যে ডিপোজিটটা কার? এটা তো ব্যাংকের না,
এই টাকাটা, যে টাকাটা আপনাকে বা আমাকে লোন দিচ্ছে, এই টাকাটা কোত্থেকে? এই টাকাটা আমার আর আপনার কোনো ডিপোজিটরের ডিপোজিট অ্যামাউন্ট। সো ওই আমানতটাকে সুরক্ষা করার জন্য ব্যাংক কিন্তু সবসময় চায় যে কাস্টমারকে লোন দিতে, সেটা যদি সিকিউরড লোন হয় তাহলে তো ব্যাংকের আমানতটা, কাস্টমারের যে আমানত ছিল সেটা ডিপোজিটরের সেটা কিন্তু নিরাপদ থাকছে। সো ব্যাংক কিন্তু খুব কুইকলি তাদের কার্ডটা ইস্যু করে ফেলে। তখন আর তার অনেক কিছু দেখে না, তার শুধু তার সিআইবিটা ভালো আছে কিনা বা তার পেমেন্ট বিহেভিয়ারটা ভালো হচ্ছে কিনা, এই মিনিমাম ক্রাইটেরিয়া দেখে দিয়ে দেয়। বাট যখন এটা আনসিকিউরড হয় তখন কিন্তু তার অনেক কিছু দেখতে হয়, তার প্রিভিয়াস হিস্ট্রি দেখতে হয়, তার ফিনান্সিয়াল ক্যাপাসিটি কীরকম সেটা দেখতে হয়, তার রিপেমেন্ট ক্যাপাসিটি কেমন আছে সেটা দেখতে হয়, তার সিআইবি স্ট্যাটাসটা কী ছিল সেটা দেখতে হয়। অনেকের স্ট্যাটাস কারেন্টলি হয়তো ভালো আছে, কিন্তু তার কিছুদিন আগেও তার খারাপ ছিল। এই যে ভালো থাকা আর খারাপ থাকাটা, হ্যাঁ, এখন ভালো থাকা মানেই যে কেউ ভালো তা না কিন্তু, কারণ ফিনান্সিয়াল বিহেভিয়ারটা কিন্তু ওভার দ্য নাইট চেঞ্জ হয় না, এটা একটা ট্রেন করে। যারা বিহেভিয়ারটা খারাপ করে তারা সবসময় কিন্তু খারাপ করতে থাকে। এই যে আপনি বিহেভিয়ারের কথা বললেন, একজন স্টুডেন্ট সে যদি ক্রেডিট কার্ড নিতে চায়, এই প্রোফাইল বা স্টুডেন্ট হোক বা যে কেউ নতুন কর্মজীবনে ঢুকলো, বা সে অনেক আগে থেকেই তার একটা ক্রেডিট প্রোফাইল তৈরি করার একটা অপরচুনিটি, কী ধরনের বিহেভিয়ার থাকা উচিত যেটাতে সে আসলে একটা প্রোফাইল তৈরি করতে পারে, একটা ট্রেন্ড তৈরি করতে পারে, যাতে করে ইজিলি সে এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারে ক্রেডিট কার্ডের মতো? সুন্দর, আপনি শুনে খুশি হবেন যে হ্যাঁ, এইগুলোর জন্যই কিন্তু যে আমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্টগুলো রয়েছে, আমরা কিন্তু ব্যাংক, স্পেশালি মিডল্যান্ড সহ অন্যান্য সকল ব্যাংকগুলোই কিন্তু আমাদের একটা রেগুলেটরসদের একটা আছে যে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। যেমন আমাদের ব্যাংক থেকে আমরা প্রত্যেক মাসে অলমোস্ট 1 থেকে 2টা ইউনিভার্সিটি এবং প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু আমরা ক্যাম্পেইন করছি। ইতিমধ্যে আমরা প্রায় 40 থেকে 50টা ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করা হয়ে গেছে আমাদের। যেটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, আপনার কোশ্চেনে ওখানেই আসছি, যে স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট ওপেন করা। এই যে তারা একটা অ্যাকাউন্ট ওপেন করলো এবং সেটা ওপেন করার সাথে সাথে তারা ফ্রি একটা কার্ড পেয়ে যাচ্ছে, ডেবিট কার্ড পেয়ে যাচ্ছে। সো তারা যে ওখানে টাকা রাখছে এবং ওই কার্ড দিয়ে যে তারা টাকা উত্তোলন করতেছে বা পেমেন্ট করতেছে, আস্তে আস্তে কিন্তু ব্যাংকের ওর ব্যাংকিং অ্যাকাউন্টে একটা প্রোফাইল তৈরি হচ্ছে। ও কিন্তু আজকে টাকাটা ঢুকায়ে কালকেই কিন্তু টাকাটা উইথড্র করে ফেলছে না, বা উইথড্র করলেও একটা নির্দিষ্ট পরিমাণ উইথড্র করছে। ব্যাংকে একটা স্থিতি তৈরি হচ্ছে, তার একটা ট্রানজ্যাকশান বিহেভিয়ার তৈরি হচ্ছে। সে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রোসারি শপে কেনাকাটা করতে পারে, বা সে অনলাইন ট্রানজ্যাকশান করতে পারে। সে কোথায় কোথায় তার পড়াশুনোর জন্যে বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের, এখন জানেন আপনি বিভিন্ন বই অনলাইনের মাধ্যমে মানুষজন কেনাকাটা করতে হচ্ছে, কারণ এই বইগুলো বাংলাদেশে মানে পিডিএফ ভার্সনটা অনেক কম দামে পাওয়া যাচ্ছে, বা বাংলাদেশে পাওয়া অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, যার কারণে কার্ড থেকে কেনাকাটা করলে সহজ। তো এই যে স্টুডেন্টদের তার একটা বিহেভিয়ার তৈরি হচ্ছে, এটা দিয়ে কিন্তু পরবর্তীতে ব্যাংক কোনো একটা সময় যে তার এই বিহেভিয়ারের পরে আপনি কিন্তু লোন দিচ্ছে। যেমন আমরা খুব মাত্রই আমরা লঞ্চ করেছি মিডল্যান্ড থেকে, গত রিসেন্টলি ভেরি রিসেন্ট আমরা লঞ্চ করেছি। এটা হচ্ছে যে আপনার ডিজিটাল ন্যানো লোন, যেটা হচ্ছে মিডল্যান্ড এমডিবি ডিজিটাল ন্যানো লোন। এই ন্যানো লোনটা আমরা এভাবে করেছি যে আপনার যে ব্যাংকের যে ট্রানজ্যাকশান আছে, ব্যাংকের যে প্রোফাইল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের উপরে বেস করে আপনি 1000 টাকা থেকে 50,000 আপ টু 50,000 আপনি ডিজিটাল লোন পেতে পারেন। তো এটা যখন আমাদের যে মিডল্যান্ড অনলাইন আছে, এই মিডল্যান্ড অনলাইন দিয়ে আপনি ও জায়গাতে আপনি যখন লোনের জন্য, ন্যানো লোনের জন্য আপনি সিলেক্ট করবেন, তখন মিডল্যান্ড অনলাইন আপনাকে দেখাবে যে আপনি কত টাকা পর্যন্ত এলিজেবল। তো এই জায়গাতে আমরা এখন যেটা করেছি যে আপনি 18,000 টাকা পর্যন্ত আপনি এখনই এলিজেবল হইতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে আপনার যে ট্রানজ্যাকশান, আপনার ওই কোশ্চেনের উত্তরে কিন্তু আমি আসছি, হ্যাঁ, যে ট্রানজ্যাকশান বিহেভিয়ারের পরে এই 18,000 টাকা থেকে সেটা 50,000 টাকা পর্যন্ত যেতে পারে। এই জায়গাতে কিন্তু আমরা কোনো কোলাটেরাল নিচ্ছি না। এটা আপনার কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্টের বয়স, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে লেনদেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে স্থিতি থাকে, যে ব্যালেন্স, রিমেনিং ব্যালেন্স থাকে, এবং আপনি কোথায় কোথায় ট্রানজ্যাকশান করছেন, কোন মোডে বেশি ট্রানজ্যাকশান করছেন, এগুলোর উপরে একটা আমরা
বলতে পারেন একটা ইঞ্জিন, একটা ক্রেডিট ইঞ্জিন আমরা আমাদের ব্যাংকের, আমাদের যে আইটি ডিভিশনের হেড সিটিওর উনি আছেন, স্যার আছেন, উনি এই ইঞ্জিনটা তৈরি করেছে। এই ইঞ্জিনটা তৈরি করাতে কি হলো, আপনার ওই প্রশ্ন, আমরা কিন্তু এখনও তাকে আমরা কিন্তু ক্রেডিটই দিচ্ছি, লোন দিচ্ছি, কিন্তু কার্ডের মাধ্যমে না, তাকে ক্যাশ টাকা লোন দিয়ে দিচ্ছি। আপনি যেটা মানে প্রশ্ন করেছিলেন যে কিভাবে একটা ক্রেডিট কার্ড পেতে পারে, আমি কি বোঝাতে পারছি? পেমেন্ট বিহেভিয়ার, আমরা তার পেমেন্ট বিহেভিয়ারটা, স্টুডেন্টদের জন্য সেটা আরো বিগ অপরচুনিটি, তারা যে স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সেটা রাইট, তারা তো স্টুডেন্টরা কোনো না কোনো ধরেন ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলের স্যালারি পেমেন্ট করতে হচ্ছে, তো সেই পেমেন্টগুলো তারা যখন কার্ডের মাধ্যমে করবে, তখন এই যে মিডল্যান্ড ব্যাংকের যে এমডিবি ডিজিটাল ন্যানো লোন, এটা কিন্তু আপনিও একটা স্টুডেন্ট যে কেউ এটা ব্যবহার করতে পারে, বা আপনারাও যারা মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক, তারা আপনারা কিন্তু চাইলেই এটা মিডল্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন করে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করলেই সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা পেতে পারি। মানে ধরেন আপনার ব্যাংক হয়তো এটা লঞ্চ করেছে, এরকম আরো অনেক ব্যাংকই ন্যানো লোন আছে, তো আপনার ব্যাংকের সে যদি ন্যানো লোন নিতে চায় তাহলে আপনার ব্যাংকেই তার স্টুডেন্ট বিহেভিয়ারটা থাকতে হবে, নাকি আপনি অন্য ব্যাংকের সে না রাইটলি ধরেন যে এই যে আন্তঃব্যাংকের ক্রেডিট পলিসি, মানে যেটাকে বলে আমরা ক্রেডিট ব্যুরো, হ্যাঁ, প্রাইভেট ক্রেডিট ব্যুরো, আমরা তো তার ক্রেডিট ব্যুরোটা আমি জানতে পারছি না, বা তার বিহেভিয়ার গুলো আমি জানতে পারছি না। হয়তো ভবিষ্যতে কোনো একদিন আপনি যেটা বলছেন সেটা হয়তো ভবিষ্যতে কোনো একদিন হবে, যখন প্রাইভেট ক্রেডিট ব্যুরো চালু হবে, যখন এক ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকের সকল এই ট্রানজ্যাকশনাল তথ্যগুলো জানতে পারবে, তখন হয়তো ব্যাংকগুলো রিস্ক মানে নিতে পারবে, বাট কারেন্টলি এখন এই সুযোগটা নাই। অনেকে একাধিক কার্ড ব্যবহার করে, ক্রেডিট কার্ড, এটা আসলে কতটা রিস্কি বা আসলে এটা ভালো কিনা? দেখুন, একটা ক্রেডিট কার্ড ব্যবহার করা না থেকে দুটো ক্রেডিট কার্ড ব্যবহার করা আমি নিজেই কাস্টমারদেরকে সাজেস্ট করি। কেন করি? ধরেন আপনি, এটা একটা টেকনোলজিক্যাল বিষয়, এটা ডিজিটাল একটা টেকনোলজিক্যাল ম্যাটার্স, এটা কোনো একটা জায়গায় কোনো একটা সময় একটা লুপ হইতেই পারে, কয়েক সেকেন্ডের জন্য একটা লুপ ফল হইতে পারে। সো আপনি এমন একটা কার্ড, একটাই কার্ড আপনি ব্যবহার করলেন, সো আপনি যখন জরুরি একটা ট্রানজ্যাকশন করার দরকার, ওই সময় কোনো কারণে মনে করেন যে আপনার ওই কার্ডটা কাজ করছে না, কিন্তু ট্রানজ্যাকশনটা করতে হবে, দেন হোয়াট ইউ নিড টু ডু। সো তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আমি নিজেই আমার গ্রাহকদেরকে বলি যে আপনি সাথে আরেকটা কার্ড রাখেন, সেটা ডেবিট কার্ড হতে পারে, সেটা প্রিপেড কার্ড হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বা আরেকটা ক্রেডিট কার্ড হতে পারে। তাতে হলোটা কি, যে আপনার যে জরুরি ট্রানজ্যাকশন মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এখন এইটার মানে এইটা না যে আপনি 3টা কার্ড ইউজ করবেন, 4টা কার্ড ইউজ করবেন। বেসিক্যালি যেটা হয় যে আমরা এই যে কার্ডের লাইফস্টাইল প্রোডাক্ট, আমি একটু কথাটা ঘুরাই ফেলি, একটু আগে আমি যেরকম বলেছিলাম যে লাক্সারি প্রোডাক্ট, আমার আপনার সুবিধার্থে বলে লাইফস্টাইল প্রোডাক্ট, এইটা হচ্ছে ক্রেডিট কার্ডটা হচ্ছে লাইফস্টাইল প্রোডাক্ট। এখন আপনি লাইফস্টাইল প্রোডাক্টটাকে যখন আপনি লোনের মধ্যে নিয়ে যাবেন, তখন কিন্তু আসলে সংজ্ঞাগুলো ঠিক থাকছে না, লাইফও এক্সপেন্সিভ হয়ে যাবে, রাইট? তো এখন আমরা যেটা করছি যে কার্ড তো আমরা নেওয়ার কথা ছিল আমার ইমিডিয়েট প্রয়োজনটাকে মেটানোর, মানে সেট অফ করার জন্য, কিন্তু আমরা ওই সুযোগটা নিয়ে অনেকগুলো কার্ড নিয়ে ফেলছি। অনেকগুলো কার্ড নিয়ে যেটা হয়েছে, তখন এটা ক্রেডিটে পরিণত হয়েছে, লোনে পরিণত হয়ে গেছে। এবং যে কারণে কি ডিফল্ট গুলো, আপনার যে যারা ডিফল্ট হয় ক্রেডিট কার্ডে, তাদের হিস্ট্রিটা কি দেখেন, কি কারণে তারা ডিফল্ট? তাদের হিস্ট্রিটা দেখা যায় যে আমরা যেটা দেখছি যে তারা হয়তো কোনো দুটো কার্ডে টোটাল অ্যামাউন্টটাই তারা কনজিউম করে ফেলছে। এখন দেখা যাচ্ছে কি, তখন তৃতীয় চতুর্থ কার্ডের থেকে তারা টাকা তুলে ওই প্রথম এবং দ্বিতীয় কার্ডের রিপেমেন্ট করতে থাকে, মানে তারা টাকাটা সাইকেলটা ঘোরাতে থাকে। তার মানে কি, একটা অংশ কিন্তু তারা অলরেডি কনজিউম করে ফেলছে এবং তারা ওই টাকাটাকে রিপেমেন্ট করতে পারছে না, কারেক্ট? সো এই জন্যে অনেকগুলো কার্ড থাকা আসলে এক অর্থে রিস্কি, মানে কনজিউমারের জন্য। বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে স্টুডেন্ট একটা হঠাৎ করে একটা সার্কুলার আসলো, যেটা সবাইকে বেশ পছন্দ করলো, মানুষজন পড়ছে অনেক, সেটি হলো স্টুডেন্টদেরকেও ক্রেডিট কার্ড দেয়া যাবে। তো এটা আসলে মানে কি ডিফারেন্স, মানে স্টুডেন্টরা কি আগে ক্রেডিট কার্ড পেতো না? একটু ঠিক আছে, আপনার ওই সার্কুলারটা নিয়ে একটু বলি। স্টুডেন্ট অ্যাকাউন্টের আগেকার যে রুলস, মানে বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটরসদের গাইডলাইন ছিল, সেগুলোতে অনেক সীমাবদ্ধ ছিল। মিনহোয়াইল মানুষের, স্টুডেন্টদের বিহেভিয়ার,
তাদের ট্রানজ্যাকশন বিহেভিয়ার প্রয়োজন এগুলো অনেক বেড়ে গেছে। তো সেই রেগুলেটার্সরা কী করলেন, গাইডলাইনটাকে আরও সুন্দর করলেন, আরও প্রয়োজনীয় যথাযথ মানে যুগের সাথে বর্তমানের সাথে অ্যাডজাস্ট করলেন। যেরকম এটা সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশ উইথড্রল ট্রানজ্যাকশন করতে পারবেন পার ডে, এবং প্যারেন্টসের অনুমতিতে এটা 25,000 টাকা পর্যন্ত করা যেত। কিন্তু আগে ইফ আই এম নট রং এটা 2,000 টাকা ছিল পার ডে লিমিটটা। সেই লিমিটটাকে 15,000 থেকে 15,000 এবং 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, এবং আরও ফিজ অ্যান্ড চার্জেস এবং বিভিন্ন ধরনের সুবিধাগুলো আরও ইনক্রিজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সাথে এই নির্দেশনাও বলা হয়েছে যে তারা ক্রেডিট কার্ড নিতে পারবে। একটু আপনি যদি খেয়াল করেন, আমার একটু আগে যে ডিজিটাল ন্যানো লোনের কথা বলতেছিলাম, মিডল্যান্ড এমডিবি ডিজিটাল ন্যানো লোন, তো ওই জায়গাতে কি হচ্ছে, ওই জায়গাতে তার অ্যাকাউন্টের বিহেভিয়ারের পরে কিন্তু তার ওই লোনের মাত্রাটা 1,000 to 50,000 টাকা বাড়ছে, রাইট? তো এখন এই যে 15,000 টাকা 25,000 টাকা যখন সে পার ডে বা মান্থলি যখন সে ট্রানজ্যাকশান করবে, তখন কিন্তু তার একটা প্রোফাইল তৈরি হবে। সে তো টাকা কোথা থেকে টাকাটা আনবে, আনার পরে তার স্থিতি করবে, জমা করবে, তারপরে না সে টাকাটা খরচ করবে, রাইট? তো তখন কিন্তু তাকে একটা ক্রেডিট কার্ড দেয়া সহজ হতে পারে। কিন্তু এর মানে এই না যে সে ক্রেডিট কার্ড তাকে পাবে, তার জন্য তার বিহেভিয়ারটা ভালো হচ্ছে, তখন অ্যালাউ করা যেতে পারে, তার জন্য একটা ক্রেডিট কার্ড। আমরা একটু যদি ডলার ইউজে যাই, ক্রেডিট কার্ড তো একটা বড় অংশই আছে ডলার ইউজের জন্য। আমাদের এখন আমরা বাংলাদেশে থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক কেনাকাটা করি, তো সেই ক্ষেত্রে ডলার ইউজটা কতটা ফ্যাসিলিটেট করে ক্রেডিট কার্ড? দেখুন, আমরা অনেকে মনে করি যে আমরা বাইরে যখন যাই, দেশের বাইরে যাই, তখন ব্যাংকের থেকে ক্যাশ ডলার পারচেস করি, অথবা কাপ মার্কেট থেকেও আমরা ক্যাশ ডলার কিনে নিয়ে যাই। কিন্তু আমরা দেখেছি যে এই ক্যাশ ডলার পারচেস করার থেকে আপনি যদি কার্ডের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশানসগুলো মানে করেন, তাহলে আপনার কিন্তু বেনিফিট বেশি। যেরকম আপনি কাপ মার্কেট থেকে যদি আপনি ডলার কেনেন, তো সেখানে কিন্তু আপনার তো ক্যাশ ডলারের থেকে আরো বেশি টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ব্যাংকের মাধ্যমে যখন কার্ডের মাধ্যমে রেটটা বেশি পড়ে। কিন্তু আপনি যখন কার্ডে যখন এনরোলমেন্ট করেন, তখন কিন্তু আপনার একটা ফিক্সড রেট থাকে, যেটা কিন্তু ওই রেগুলার রেটের থেকে কম থাকে। সো এইটা যখন আপনি বিদেশে যে ট্রানজ্যাকশন করছেন, তখন ওর অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু ওই ফিক্সড রেটে হচ্ছে। তো ক্যাশ ডলারে কেনাকাটা করলে এটা কেনার সময় আপনাকে বেশি পড়ছে, এবং যখন আপনি বাইরে যে খরচ করে আবার ফেরত এসে রেস্ট অ্যামাউন্ট যখন আপনি অ্যাডজাস্ট করছেন, তখনও কিন্তু আপনার ফেরার মানে ডলারের কনভার্সনের আপনার কম বেশি হতে পারে। কিন্তু কার্ডের মাধ্যমে করলে এই সুবিধাটা আপনি পাচ্ছেন যে কনভার্সন ফিক্স থাকছে। আর যদি ইউএসডি হয়, মানে কার্ডের অ্যাকাউন্ট হচ্ছে বেজ অ্যাকাউন্ট হচ্ছে ইউএসডি। এখন আপনি যদি বিদেশে যে জায়গায় মানে ফরেন কারেন্সি বিদেশে যেখানে যাচ্ছেন, সেখানেও যদি ইউএসডি, ওই কান্ট্রিটা যদি ইউএসডি কান্ট্রি হয়, তাহলে কিন্তু আপনার কনভার্সন ফি একেবারেই নাই, লেস দ্যান জিরো কনভার্সন ফি, যেটাকে আমরা এখানে বলছি মার্কআপ ফি বলে, কারেক্ট? তো এই সুবিধাগুলো কিন্তু আপনার কার্ডের মাধ্যমে রয়েছে। তো আমরা সিকিউরিটির দিকে যদি যাই, অনেক সময় আমরা দেখি যে মানে ক্রেডিট কার্ড থেকে টাকা চলে যাচ্ছে। রিসেন্টলি আমরা কিন্তু দেখেছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরও একটা বড় স্ক্যাম হয়েছে। তো এই আমরা যেহেতু কার্ড ব্যবহার করছি, কার্ড ব্যবহার বাড়ছে, সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আসলে ব্যাংকগুলো কতটা মানে শক্ত অবস্থানে আছে? দেখুন, আমি যেটা বলতে চাই যে ব্যাংকগুলো কিন্তু তাদের সর্বোচ্চ সিকিউরিটি ইম্পোজ করে, কারণ এখানে যে কার্ডের মাধ্যমে কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, এর বাইরে হাজার হাজার মানে কোটি কোটি টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মানুষের রয়েছে, কারেক্ট? তো ব্যাংকের সিকিউরিটির ব্যাপারে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে, এবং সাইবার সিকিউরিটি এরকমই, এটা কখনোই না জিরো করা যায় না। এটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন, এটাকে প্রিভেন্ট করতে পারবেন, কিন্তু কখনোই জিরো করা যাবে না। তাহলে আমরা কিভাবে এই জিনিসটা সলভ করব, রাইট? এই যে যতগুলো আপনারা বিভিন্ন ব্যাংকের সম্পর্কে বলা হয়েছে, এগুলা কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে, সব ক্ষেত্রেই দেখা গিয়েছে কিন্তু আপনার সিকিউরিটি অ্যাসপেক্টে তারা কিন্তু ঠিক ছিল। তাহলে ঘটনাটা কেন ঘটলো? এই জায়গাতে আপনি যেরকম প্রথমে বলছিলেন যে লিটারেসির কথা, এই জায়গাটাতে কিন্তু ওই ফিনান্সিয়াল লিটারেসির ম্যাটারটা চলে আসে। কীরকম? যতগুলো এ ধরনের স্ক্যাম হয়েছে,
তার বেশিরভাগ স্ক্যামের সাথে যখন কাস্টমারের সাথে কথা বলা হয় তখন কাস্টমার বলে হ্যাঁ তাকে ফোন করেছিল, তাকে কার্ড নাম্বার চেয়েছিল, উনি কার্ড নাম্বার দিয়েছে, ফুল সব কার্ড নাম্বারটা বলে দিয়েছে, তারপরে ওটিপি চাওয়া হয়েছে, সে ওটিপিটাও দিয়ে দিয়েছে। তো এখন ব্যাংক তার সিকিউরিটি এক্সপেক্ট করার জন্য কি করেছে, তার সিকিউরিটি এক্সপেক্ট বাড়ানোর জন্য ওটিপি একটা সিকিউরিটি মেজর ইমপ্লিমেন্ট করেছে। ওদিকে আপনাকে কিন্তু প্রতিনিয়তই ব্যাংক কিন্তু এসএমএস দিচ্ছে বা ইডিএম করছে যে অপরিচিত লোকের সাথে আপনার কার্ডের তথ্য শেয়ার করবেন না, ব্যাংক কখনো আপনার কাছে কার্ডের তথ্য জানতে চাইবে না, এরকম বিভিন্নভাবে কিন্তু জিনিস আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যাংকের তরফ থেকে করছে, সচেতনতা তৈরি করছে। কিন্তু এরপরও কাস্টমার হ্যাকারদের ফোন কলে তারা কিন্তু টাকা দিয়ে দিচ্ছে। এই যে বিষয়টা, তারা কিন্তু কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে এবং পিন নাম্বারও দিয়ে দিচ্ছে। এখন কার্ড এবং পিন এই দুটোই কিন্তু গোপন, এই দুটোই কিন্তু কাস্টমারের জানার কথা, এটা কিন্তু অন্য কারোর কাছে জানার কথা না। তো যখন আমি নিজেই দিয়ে দিচ্ছি তখন আমি কিভাবে আবার ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি দায়ী করছি? তো এই জায়গাতেই আমাদের যে সচেতনতাটা আনা দরকার। যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি জানেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোভ প্রবলন দেখানো হয়। কীরকম? যে আপনি বৃত্তির টাকা পেয়েছেন, সাপোজ অমুক বৃত্তির জন্য আপনার টাকা এসছে, আপনি আপনার কোন ব্যাংকে কোন কার্ডে নেবেন আপনার কার্ড নাম্বারটা বলেন, বা আপনি গত মাসে বিভিন্ন মার্কেটে যে কেনাকাটা করেছেন সেখান থেকে আপনি উইন করেছেন, এরকম করে আপনি এই জিনিসটা আপনার এই টাকাটা দেওয়া হবে, আপনার কার্ডের নাম্বারটা বলেন। এই যে ধরনের একটা প্রবলন দেখায় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রাহকরা এই প্রবলনে রাজি হয়ে যায় এবং তখন কি আমরা মোটিভেটেড হয়ে বা হিপনোটাইজড হয়ে আমরা ওই ওপর পক্ষ থেকে যা বলতেছে আমরা সেটা দিতে থাকি। যেরকম আমাদেরকে আরেকটা করা হয় যে ভয় দেখানো হয় যে আপনার অ্যাকাউন্টটা এটা বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, আমরা এটা বন্ধ করেছি, এখন এটা অ্যাকাউন্টটাকে আবার সচল করার জন্য আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনি দেন। এইভাবেই কিন্তু প্রতারক কাস্টমারদেরকে তাদেরকে হিপনোটাইজ করে ফেলে। যে যখন আপনি যখন শুনবেন যে আপনার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের হ্যাকাররা হ্যাকিং করছে, সেই কারণে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তো আপনি তো একটু শুনে ভালো লাগবে যে ওকে আলহামদুলিল্লাহ ভালো করছে, তাহলে এখন তো আবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ওরা এমনভাবে আপনাকে প্রতারকরা বলবে যে আপনাকে তখনই দিতে আপনি বাধ্য, যে আপনার মোবাইলে এখন একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনি দেন। ওরা এমনভাবে আপনাকে প্রভোগ করে যে কমন আমরা অনেকটা বলতে পারেন যে ওই যে আমাদের যে জ্যোতিষী হাত দেখে রাস্তায় যে সেখানে আসলে মানুষের অ্যাওয়ারনেসটাই খুব ইম্পর্টেন্ট। আপনি এই জায়গাতে রাইট, এই অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আসলে কেউ কখনো আপনি যদি টাকা পান, আপনি যদি কোনো বৃত্তির টাকা পান, এটা কিন্তু অফিসিয়াল করেসপন্ডেন্ট চ্যানেলেই আপনার কাছে চিঠি আসবে, আপনার কাছ থেকে অফিসিয়ালি চিঠির মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনি ব্যাংকের যদি কোনো টাকা আসে সেটাও আপনার এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এভাবে ফোনে কিন্তু ও আসবে না, আর ব্যাংক কখনোই আপনার কাছে কোনো গোপন তথ্য আপনার কাছে জানতে চাইবে না। তো এই ক্ষেত্রে আমাদের যে সচেতনতাটা করা দরকার সেটা হচ্ছে যে এর ধরনের ফোন পেলেই আমাদের তার সাথে আর কোনো কথা না বলে আমাদের সরাসরি ব্যাংকের যে কল সেন্টার আছে সেই কল সেন্টারে কথা বলা দরকার। আমি আর একটা জিনিস জানতে চাই লাস্ট, সেটা হলো যে এখন তো আমাদের টেকনোলজি আরও অনেক আপডেট হয়েছে। আমরা এখন যেমন আমাদের ক্রেডিট কার্ডে এখন আর আমাদের দিতে হয় না, পিন দিতে হয় না, আমরা ট্যাপ করলেই আমার ট্রানজ্যাকশনটা হয়ে যাচ্ছে। তো এইখানে ধরেন আমি ট্যাপ করলেই যখন আমার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, এই কার্ডটাই যদি আমি হারিয়ে ফেলি তাহলে তো যে কেউ এই কার্ডটি নিয়ে যে ট্যাপ করে সে পুরো ট্রানজ্যাকশন করে ফেলতে পারে। এইখানে আসলে সিকিউরিটিটা কিভাবে ইনশিওর করা হচ্ছে? রাইট, এই জায়গাতে আমরা যেটা করেছি রেগুলেটরসের গাইডলাইন অনুসারে সেটা হচ্ছে যে প্রতি ট্রানজ্যাকশন এই টাচ ট্যাপ অ্যান্ড পে সর্বোচ্চ 5,000 টাকা করতে পারবেন। আচ্ছা। এবং এরকম করে একদিনে 20,000 টাকা পর্যন্ত, দ্যাট মিনস 4টা বা 5টা ট্রানজ্যাকশন করতে পারবেন। এটাই সেট আপ করা আছে, এর বেশি যেতে পারবে না। হ্যাঁ, আমরা আবার রেগুলেটরটা মিডল্যান্ড ব্যাংক, আমরা এইটা খুব কমপ্লাই করি সাধারণত, অলওয়েজ। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অ্যানেবল করি না, আমাদের কার্ডটা কিন্তু এনএফসি কার্ড, বাট আপনি যদি অ্যানেবল করতে চান তাহলে আপনি কল সেন্টারে কার্ড একটু বুঝিয়ে বলেন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন ট্যাপ অ্যান্ড পে,
এই যে ট্যাপ অ্যান্ড পে আপনি যেটা এনএফসি বললেন, কার্ড কোনটা, এনএফসি কার্ড কোনটা, এনএফসি কার্ড ছাড়া আছে, নন এনএফসি রাইট কার্ড। রাইট, আগেকার যে কার্ডগুলো ছিল যেগুলো ট্যাপ করলেও কাজ হয় না, সেগুলোকে ধরেন নন এনএফসি কার্ড বোঝায়। আর সহজে বোঝাতে গেলে আমাদের যে ওয়াইফাই সাইনটা যেটা থাকে, এটা কার্ডের পরে যদি এরকম সাইন থাকে তাহলে আপনি ধরে নিতে পারবেন যে এটা এনএফসি কার্ড, মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। সো এটা আপনি ওই পজের কাছাকাছি গিয়ে টাচ করলেই বা কাছাকাছি নিলেই আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যায়। তো এইটার আমরা যেটা করেছি যে আপনি এনাবেল যখন করে নেবেন তখন প্রতি ট্রানজ্যাকশন 5,000 টাকার নিচে করতে হবে। এরকম করে 5,000 টাকার নিচে সর্বোচ্চ 20,000 টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন যদি কোনো কার্ড কোনো কারণে যদি ধরেন আপনার কারো লস্ট হয়ে যায়, সে কল সেন্টারে ফোন করার মানে কার্ডটা ব্লক করার মধ্যে ফ্রডস্টাররা হয়তো ট্রানজ্যাকশন করতে পারে, কিন্তু করলেও এই 5,000 টাকা এবং সর্বোচ্চ 20,000 টাকা, এর বেশি কিন্তু করতে পারবে না। তার মানে আপনি 20,000 টাকা, মানে ম্যাক্সিমাম লিমিটটা আপনি লস করার সর্বোচ্চ চান্স আছে থাকে, রাইট। তাহলে এই ধরনের এই টেকনোলজিটা তো তাহলে তো খুবই রিস্কি হয়ে গেল কাস্টমারের জন্য, যে সে কোনো কারণে এটা লস করলে তার এই মানিটা লস হওয়ার চান্স আছে এবং সেটা রিকভারির কোনো চান্স আছে, সে হারিয়ে ফেলে এবং ট্রানজ্যাকশন হয়ে গেল। এখন এগুলা তো যখন ট্যাপ অ্যান্ড পে হয় তখন কিন্তু এটা কাস্টমার ইনিশিয়েট ট্রানজ্যাকশন হয়। মানে এই ট্রানজ্যাকশন দুই প্রকার হয়, একটা মার্চেন্টরা ট্রানজ্যাকশন করে পজ মেশিনের মধ্যে ঢুকায় কার্ডটা প্রেস করে নাম্বার দেয়, আর যখন আপনি ট্যাপ অ্যান্ড পে করছেন মানে আপনি নিজের কার্ডটা আপনি নিজেই টাচ করেছেন, তার মানে আপনি জেনে বুঝে ট্রানজ্যাকশন করেছেন। আমি কি বোঝাতে পারলাম? কাস্টমার যখন কার্ডটা নিয়ে তার পজের পরে ট্রানজ্যাকশন করছে, তার মানে কাস্টমার জেনে বুঝেই ট্রানজ্যাকশন করছে। সো দ্যাট এইটার আবার চার্জব্যাক কি, মানে আমি বুঝাইতে পারছি? মানে আপনি যখন নিজেই জেনে বুঝে ট্রানজ্যাকশন করেছেন, করে এখন আপনি বলছেন যে ট্রানজ্যাকশন মানে ফ্রড হয়ে গেছে, এটা মানে আমি কিন্তু ওই ফ্রডের কথা বলছি না। মানে ধরেন এখন কোনো কারণে আমার এই কার্ডটা মানে এটা তো জেনে বুঝে গিয়ে আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমি তো কোথাও আমি যখন কার্ড দিচ্ছি তারা তো আমার কাছে পিন কোড চাচ্ছে না, যেটা আমরা আগে করতাম, এখন তারা ট্যাপ করেই ইয়েটা নিচ্ছে। এখন আমার তো এটা জানার কথা না, আমি যখন ট্যাপ করে না দিয়ে কি আমি তাকে বলবো যে আমি ট্যাপে দিব না, আমাকে পিন দিয়ে দিবেন, এরকম কোনো অপশন আছে? না, ওইটা তো ওই যে বললাম একটু আগে যে আমি আসলে বোঝাতে পারিনি যে আমি ট্যাপ আপনি এনাবেল ডিসেবল করে রাখতে পারেন। অলরেডি আমি যখন কার্ডটা নিয়েছি তখনই আসলে আমি ওটা পারমিশন দিয়ে দিচ্ছি যে আমি এটা রাইট। বাট মিডল্যান্ডের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা এটা ডিসেবল করেই রাখি। আপনাকে কল সেন্টারে ফোন করে এনাবেল করতে হবে। আবার অন্য ব্যাংকগুলো তো আপনি কল সেন্টারে ফোন করে ডিসেবল করে রাখতে পারেন। এখন আপনি যেটা বললেন যে এটা ফ্রড হয়ে গেলে আসলে ব্যাংকের তরফ থেকে কি করার আছে? ব্যাংকের তরফ থেকে একটা চার্জব্যাক করা যেতে পারে। মানে ওই ব্যাংকে বলা যেতে পারে যে ট্রানজ্যাকশনটা হয়নি, কিন্তু ওই ব্যাংক যখন তার প্রমাণ দিবে যে আপনি ট্রানজ্যাকশনটা ট্যাপ করেছেন, তখন তো আসলে তো এখানে তো মানুষের তো ফিগার থাকে না, মূলত তো কার্ডের একটা সিস্টেম থাকে। তাহলে এটা হচ্ছে আপনার টেকনোলজির একটা হ্যাসেল, এটা আপনি বলতে পারেন টেকনোলজির হ্যাসেল, আবার এটাও বলতে পারেন যে টেকনোলজি, দুটোই বলা যায়, সুবিধা এবং অসুবিধা দুটোই। এখন বাইরের দেশগুলোতে বা ফার্স্টার ওয়ার্ল্ডে এই ছোট ছোট ট্রানজ্যাকশনগুলোর জন্য কিন্তু মানুষ মানে এখন অনেকগুলো ধরনের অপশন এসছে, যেরকম আপনার RFID প্রোটেক্টর, মানে আপনার থাকে, মানে কার্ডের যে কভার থাকে সেটা থাকতে পারে। আবার আপনি যে বলছেন হারিয়ে যাওয়ার কথা, এটা হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে আপনার ওটা কার্ডটাকে আপনি ডিসেবল করতে পারেন। যেমন আমাদের ব্যাংকের মিডল্যান্ড অনলাইনে হারিয়ে গেলে সাথে সাথে মোবাইলে কিভাবে ডিসেবল করবেন? আপনি যদি কার্ডটা হারিয়ে যায়, আপনার যদি মিডল্যান্ড অনলাইন থাকে বা অ্যাপস থাকে, আপনি যে কোনো ব্যাংকে, সেই ব্যাংকের যখন অ্যাপ থাকে, সেই সব ব্যাংকগুলোতে যদি ওই সুবিধা থাকে যে অ্যাপের মাধ্যমে কার্ড ডিসেবল এনেবল করার, তো সাথে সাথে তাকে ওইখানে ঢুকতে হবে, অ্যাপে ঢুকে আপনি মানে প্রেস করলে ডিসেবল হয়ে গেল। আর কল সেন্টার তো আছেই, কল সেন্টারে তো অনেক সময় লাগে, সেই জন্য আসলে জিনিসটা হয়েছে কি অনলাইনের সাথে ঢুকে সেই ব্যাঙ্গালোর কি ওই ফ্যাসিলিটিস আছে? যেমন আপনি বলছেন মিডল্যান্ড ব্যাংকের কাস্টমাররা যদি এরকম কার্ড লস করে এই ক্ষেত্রে, সে সাথে সাথে তার মিডল্যান্ড অনলাইনে ঢুকে তার মানে অ্যাপে, তার মোবাইল অ্যাপে যে অ্যাপে ঢুকে সেটা ডিসেবল করে দিতে পারে। রাইট, সে করতে পারছে। এটা হলো ইনস্ট্যান্ট সুবিধা। তার ওই যে কেন ওই যে ডিজিটাল হ্যাসেল না বলে, যে একটু আগে যেটা আমরা বলছিলাম, বাইরের দেশগুলোতে তো সবার অ্যাপ ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না। তো ওই অ্যাপ থাকার কারণে তাদের দেশে এই সমস্যার সমাধানগুলো হচ্ছে, মানে সমস্যাগুলো কিন্তু এতটা হচ্ছে না যে তা আমি বলবো না, হচ্ছে, কিন্তু সাথে সাথে তার রেমিডিও কিন্তু রয়েছে।
ওকে, সো আমরা যে এনআরবিদের জন্য আসলে কি আমাদের ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস থাকে কিনা, যারা রেমিটেন্স পাঠাচ্ছে তার এখানে তার ফ্যামিলি ইউজ করছে, তো তাই না, তারা তো এখানে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে তার বেনিফিশিয়ারিরা কি সেই কার্ড ব্যবহার করতে পারে কিনা বা এই ধরনের ব্যাপার হ্যাঁ, আছে অ্যাকচুয়ালি কিনা? যারা এনআরবিতে যারা থাকে তারা যেটা হয় যে ব্যাংকগুলো তারা নিজেরা তো কার্ডটা তারা তো বিদেশে আছে, তারা তো বিদেশে থাকলে তো ওই ট্রাভেল কোটার বাইরে তারা বেশি ট্রানজ্যাকশন করতে পারবে না, আর তাদের দরকারও হয় না, কারণ তারা যে দেশে থাকে ওই দেশে তাদের কার্ড আছে, ওই দেশের আছে। এখন আপনি যেটা বললেন তার ফ্যামিলির এখানে যে ফ্যামিলি আছে, ইয়েস, তারা কার্ড ব্যবহার করতে পারে, কিন্তু ক্রেডিট কার্ড মানে আপনি লোন কাকে দিব? আমি তো আপনাকে আমাকে লোন দিবেন আর এটা ব্যবহার করবে আরেকজন, এটা তো হতে পারে না, বিষয়টা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে, রাইট? তো আপনি যেটা বলতে পারেন যে ওই গ্রাহকের মানে যে গ্রাহকের তার বাংলাদেশে যে ফ্যামিলি আছে তাদের জন্য তারা প্রিপেড কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারে, এবং সেই কার্ডগুলোতে আরও সুবিধা নর্মাল কার্ডগুলোর থেকে আরও কোনো কার্ডের ব্যবস্থা ব্যাংক করতেই পারে, ওকে, যেন তো আরো ইচ্ছা করে তারা ওই কার্ডগুলো ব্যবহার করে। আচ্ছা, আমরা শেষ করি, আমরা অনেকক্ষণ কথা বললাম। শেষটা হলো এই যে আমাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা অনেক কম, লেস দেন 1% পেনিট্রেশন, তো সেটা কি আসলে কাস্টমার এন্ড থেকে শুধুমাত্র ল্যাক অফ অ্যাওয়ারনেস অনলি, নাকি ব্যাংকগুলোও অনেক বেশি ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে খুব বেশি রুলস রেগুলেশন অ্যাপ্লাই করার চেষ্টা করে বা সচেতন থাকে বা অনেক বেশি ক্রাইটেরিয়া চায় এই কারণে? দেখুন, বিষয়টা কিন্তু বোথ সাইডে, যেরকম যে কার্ড নিতে গেলে আমাদের টিন থাকাটা জরুরি, টিন তো সবার নাও থাকতে পারে, রাইট? একটা সময় টিন রিটার্ন যারা থাকা জরুরি ছিল, বাট থ্যাঙ্কস রেগুলেটরস যে এটাকে উইথড্র করেছে। এখন টিন থাকাটা মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে টিন থাকা মানে ভবিষ্যতে তাকে ধরতে পারে, হ্যাঁ, তাকে সে কেন টিন দেয়নি, কেন তার মানে একটা ইনকাম ট্যাক্স দেয়নি, এই ভয় তাদের ভিতরে সবসময় কাজ করে। তো সেই কারণে মানুষ বা এই ক্রেডিট কার্ড নিতে চায় না, এই টিন থাকতে হবে সেই কারণে। আবার অপোজিটে আর কিছু মানুষের থাকে যে ইন্টারেস্টের ভয়ে, অনেক ইন্টারেস্ট, অনেক গোপন মানে হিডেন কস্ট, এই সমস্ত কারণেও কিন্তু অনেকে তাদের টিন আছে কিন্তু এই হিডেন কস্টের ভয়ে তারা কিন্তু কার্ডটা নিতে চায় না। তো এই দুটোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এবং আমাদের দেশের যে আরবান রুরাল অঞ্চলে আপনার কার্ডগুলো কিন্তু সব আরবান ভিত্তিক, এই ঢাকা, চিটাগং, সিলেট, এইটা আমাদের ঢাকার বাইরে কিন্তু এটা নাই। এর কারণটা হচ্ছে যে পজ মেশিন এবং এইটার অপ্রতুলতা, যার ফলে যে ওখানকার মানুষজন কার্ড নিয়ে ব্যবহার করবে কোথায়, ওই বেনিফিটগুলো তো তারা নিতে পারছে না। তো এই সব মিলাইয়ে আর কি কার্ডের পেনিট্রেশনটা তুলনামূলকভাবে অনেক কম আমাদের দেশের। আমাদের যে ইন্টারনেট পেনিট্রেশন, আমাদের যে স্মার্টফোনের পেনিট্রেশন, সেই অনুসারে কার্ডের পেনিট্রেশন অত্যন্ত কম। সো অন্যান্য দেশে কিন্তু এই পেনিট্রেশনটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু অনেক হাই। তো এটার মূলত কারণটা যেটা হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো অনুধাবন করা, কারেক্ট, এবং ক্যাশলেস ট্রানজাকশনের জন্য আরো ইনসেন্টিভাইজ করা, ইনসেন্টিভাইজ, যেটা আপনি সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। যে ডিজিটাল মানে ক্যাশলেস সোসাইটি গঠন করতে গেলে আপনাকে তো ক্যাশের বিপরীতে ট্রানজাকশন করতে হবে। তো সেটা করবেন কি দিয়ে? সেটা আইদার আপনি অ্যাপস দিয়ে করতে পারেন, বাংলা কিউআর যেটা সরকার তৈরি করেছে এবং সেন্ট্রাল ব্যাংক এটা এনেছে, বাংলা কিউআর, এটা তো আপনি পেমেন্ট করবেন, কোত্থেকে পেমেন্ট করবেন? একটা অ্যাপস দিয়ে পেমেন্ট করবেন, অথবা আপনি কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন পজ বা কিউআরে পেমেন্ট করবেন, রাইট? সো এইটা করতে পারলে আমরা যেরকম আপনি যেটা বলতেছিলেন যে আমাদের ক্যাশলেস সোসাইটি গঠন হবে এবং কার্ডের ব্যবহারও বেড়ে যাবে। এবং আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যে এই সব পেমেন্টসগুলোর ক্ষেত্রে আপনার কার্ড ছাড়া পেমেন্ট করা যাবে না, যেটা হয়তো অনেকেই বলতে চায় বা বলতেছে না, বাট আমি কিন্তু বলতে চাই যে আপনি যখন আমাকে ফোর্সফুলি একটা বিহেভিয়ার তৈরি করে দিবেন, কিছুদিন পর কিন্তু তখন আর ফোর্স করতে হবে না, এটা কিন্তু সোসাইটিতে জেনে যাবে। যেরকম পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা যায় যে আপনি ক্যাশ লেনদেনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিটের উপরে কিন্তু তারা আর ক্যাশ নিতে চায় না। সাপোজ আপনি একটা দোকানে ক্যাশ করবেন, 1 লাখ টাকা পর্যন্ত তারা ক্যাশ নেবে, 1.5 লাখ টাকা হলে তারা বলবে ভাই কার্ডে পেমেন্ট করেন অথবা চেকে পেমেন্ট করেন। এইটা তাদের দেশের কালচার। তো যার ফলে মানুষ বাধ্যই হয়
যে কার্ড ব্যবহার করতে, ঠিক তো সেরকম আমাদের ওই কালচারটা গড়ে তুলতে হবে, এটা Absolutely. গভর্নমেন্ট এবং রেগুলেটর দুই পক্ষ থেকেও। জি 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 ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে আপা এবং আমাদের দর্শককে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে ক্রেডিট কার্ড ব্যবহারের মানে অনেকগুলো দিক আমরা আজকে জানলাম, যে কিভাবে আপনি মিনিমাইজড খরচে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, এবং ক্রেডিট কার্ডের যে নানা রকম ভয় আপনার মধ্যে আছে, আতঙ্ক আছে, হিডেন কস্ট আছে, সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় সেগুলো আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।